আজকে আমরা একটু আর্টিকেল 32 নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 32, যেটা আমাদের অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে, একটা রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। আর্টিকেল 32, যাকে কনস্টিটিউশনের হার্ট অ্যান্ড সোল বলা হয়, তো আজকে ওইটা নিয়ে একটু আলোচনা করব। তার সাথে সাথে আমি এর ডিটেলস যা কিছু রয়েছে সব কিছু কিন্তু একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা একটু দেখুন, আপনাদের রিভিশন কিন্তু এটা হয়ে যাবে। আর্টিকেল 32 অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, এর মেন যে অর্থ সেটা হলো, আমাদের তো ফান্ডামেন্টাল রাইটস রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। সেইখানে কোনোভাবে যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটস যদি লঙ্ঘিত হয়, তাহলে সাধারণ মানুষ কোর্টের কাছে যায়। সেই কোর্ট আমাদের সেই ফান্ডামেন্টাল রাইটস যে লঙ্ঘন হলো তার জন্য কোর্ট কিছু আপনাদের ব্যবস্থা নেয়। সেটার জন্যই কিন্তু এই আমাদের আর্টিকেলটা রাখা হয়েছে, আর্টিকেল 32। আমরা যদি একটু পরের পেজের দিকে যাই, এখানে দেখতে পারবেন যে আর্টিকেল 32 এটাকে ডক্টর বি আর আম্বেদকর তিনি বলেছেন, ইট ইজ ভেরি সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ভেরি হার্ট অফ ইট। এটা অনেক পরীক্ষায় কিন্তু এসেছে যে আর্টিকেল 32কে আমরা কনস্টিটিউশনের হার্ট অ্যান্ড সোল বলে থাকি। তারপরে যেটা রয়েছে, এই রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজের মধ্যে এর মধ্যে আমাদের 4টে পার্ট থাকে। অর্থাৎ আমাদের কোনোভাবে ফান্ডামেন্টাল রাইটস যদি ভগ্ন হয় বা লঙ্ঘিত হয়, তাহলে আমরা কি করতে পারি। ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে দেখুন, রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট, অর্থাৎ আমরা সরাসরি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারি। সেকেন্ড, সুপ্রিম কোর্ট শ্যাল হ্যাভ পাওয়ার টু ইস্যু ডাইরেকশন অর অর্ডার্স অর রিট। এটা আপনাদের আর্টিকেল 32তে আছে। আমি এগুলো আস্তে আস্তে বলবো। এই রিট সম্বন্ধে ডিটেলস আমি আপনাদের বলছি, আপনারা দেখতে থাকুন। অর্থাৎ আমাদের ফান্ডামেন্টাল রাইটস যদি ভগ্ন হয় বা লঙ্ঘিত হয়, তাহলে আমরা সরাসরি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারি এবং সুপ্রিম কোর্ট তার জন্য কিছু অর্ডার আমাদের বা রিট এগুলো জারি করতে পারে। 3 নম্বর পয়েন্ট যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে পার্লামেন্টের একটা পাওয়ার রয়েছে, তারা সুপ্রিম কোর্ট ছাড়াও আদার্স যে সমস্ত কোর্ট রয়েছে তাদেরকে এই রিট বা অর্ডার ইস্যু করার জন্য ডাইরেকশন দিতে পারে। আর হাইকোর্টের মধ্যে এই পাওয়ারটা অলরেডি কনস্টিটিউশন দিয়েছে, তাকে আর্টিকেল 226 অনুসারে হাইকোর্টকে রিট জারি করার জন্য পাওয়ার তাকে দিয়েছে। এইবার 4 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা একটু দেখুন, যে প্রেসিডেন্ট কিন্তু আমাদের এই যে পাওয়ারটা রয়েছে, অর্থাৎ আমাদের ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘিত হলে আমরা সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছি, এই যে পাওয়ারটা এটাকেও কিন্তু বন্ধ করতে পারে বা এটাকে আমাদের সাসপেন্ড করতে পারে প্রেসিডেন্ট ডিউরিং দ্য টাইম অফ ন্যাশনাল ইমার্জেন্সি। যদি কোনো কারণে দেশে ন্যাশনাল ইমার্জেন্সি জারি হয়, তাহলে আর্টিকেল 359 আমাদের প্রেসিডেন্টকে সেই পাওয়ারটা দিয়েছে, যাতে আমরা সুপ্রিম কোর্ট যেতে না পারি। যদি ওই সময় যদি আমাদের ফান্ডামেন্টাল রাইট যদি লঙ্ঘিতও হয়, তাহলেও কিন্তু আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো না। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো আমাদের রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজের মধ্যে রয়েছে আর্টিকেল 32-র মধ্যে। এরপরে আমরা এগিয়ে যাব, রিটের দিকে একটু চলে যাব, সেখানে আমরা ডিটেলস এবারে দেখে নেব। তো এবার আমরা একটু রিটের ব্যাপারে দেখে নিই। সুপ্রিম কোর্টের কাছে আন্ডার আর্টিকেল 32তে আমাদের পাওয়ার দেওয়া রয়েছে, সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। আর হাইকোর্টের কাছে 226 আর্টিকেলের দ্বারা পাওয়ার আছে, তারা রিট জারি করতে পারে। এই রিট যে কথাটা, এটা ইউকে থেকে নেওয়া হয়েছে এবং
সরি এই রিট যে কথাটা এটা ইউকে থেকে আপনাদের নেওয়া হয়েছে এবং এই রিটের মধ্যে আমরা কতগুলো ভাগ দেখতে পাই। তার মধ্যে দেখুন পরপর আমাদের এখানে রয়েছে, যেমন হিবিয়াস কর্পাস, ম্যান্দামাস, প্রোহিবিশন, স্যাটুরারি, কিউ ওয়ারেন্টো, এগুলো সব ল্যাটিন ওয়ার্ড। এগুলো প্রত্যেকটা কিন্তু ডিটেলসে আপনাদের বলবো, ঠিক আছে। নেক্সট আমরা যদি একটু এগিয়ে যাই, বইয়ের এইখানটা দেখবেন, এখানে আমরা তো জানলাম যে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে 32 আর্টিকেল দিয়ে, হাইকোর্ট রিট জারি করতে পারে আর্টিকেল 226-এর দ্বারা, এবং পার্লামেন্টের ক্ষমতা আছে বাকি যে সমস্ত আমাদের লোয়ার কোর্টগুলো রয়েছে তাদেরকেও রিট জারি করার জন্য কিন্তু পাওয়ার দিতে পারে। এবার এই সুপ্রিম কোর্টের যে রিট জারি করার ক্ষমতা এবং হাইকোর্টের যে রিট জারি করার ক্ষমতা তাদের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। তো তার জুরিসডিকশান এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, কার বেশি পাওয়ার রয়েছে, সেটা নিয়ে দুটো পয়েন্ট রয়েছে। সেই দুটো পয়েন্ট আমরা একটু আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট যদি আমরা দেখি, যে দেখুন ফার্স্ট পয়েন্ট আমি দাগ দিয়েছি যেটা, দ্য রিট জুরিসডিকশান অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ ন্যারোয়ার দেন দ্যাট অফ দ্য হাইকোর্ট। রিট জুরিসডিকশান অর্থাৎ রিট জারি করার যে ক্ষমতা, সেখানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কিন্তু জুরিসডিকশানটা হাইকোর্টের থেকে ছোট। কী কারণে যেটা বলা হচ্ছে, এর কারণটা একটু বলি। এর কারণ একমাত্র যেটা, সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু রিটস অনলি ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। সুপ্রিম কোর্ট শুধুমাত্র আমাদের ফান্ডামেন্টাল রাইটস যদি লঙ্ঘিত হয় তাহলেই সে রিট জারি করতে পারে, কিন্তু হাইকোর্টের ক্ষেত্রে শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস নয়, আমাদের আদার্স যে সমস্ত অর্ডিনারি লিগ্যাল রাইট রয়েছে সেগুলো যদি লঙ্ঘিত হয় তাহলেই কিন্তু হাইকোর্ট আমাদের রিট জারি করতে পারে। তো আমরা নর্মাল রিট জুরিসডিকশানের ক্ষেত্রে যদি দেখি, সেখানে সুপ্রিম কোর্টের কিন্তু রিট জুরিসডিকশান অনেকটাই ন্যারোয়ার দেন দ্যাট অফ দ্য হাইকোর্ট, ঠিক আছে। তো এটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় কিন্তু পড়েছে, এটা আপনারা মনে রাখবেন। নেক্সট আরেকটা যে কোশ্চেন থাকে সেটা হলো যে টেরিটোরিয়াল জুরিসডিকশানের কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু যে সুপ্রিম কোর্টের টেরিটোরিয়াল জুরিসডিকশান সেটা হাইকোর্টের থেকে কিন্তু অনেকটাই বেশি। এটা কিভাবে আমরা বলছি, এটা হলো যে আমরা সুপ্রিম কোর্ট যদি আমরা একটা পার্টিকুলার যদি আমরা দেখি যে ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে, কারণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যে কমন আপনাদের রিট জারি করার ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে। এবার এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব যে যদি দেশের কোনো একটা অঞ্চলে কোনো ব্যক্তি কারো ফান্ডামেন্টাল রাইটস যদি লঙ্ঘিত করে, তাহলে কিন্তু সেই ব্যক্তিটা সুপ্রিম কোর্টে যেতে পারে, সে দেশের যে প্রান্তেই থাকুক না কেন। কিন্তু হাইকোর্টের ক্ষেত্রে হাইকোর্টের একটা পার্টিকুলার কিন্তু টেরিটরি থাকে, যেমন কলকাতা হাইকোর্ট যদি আমি বলি, সেটা ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান নিকোবর এটাই তার জুরিসডিকশান রয়েছে। তো এখানকার মধ্যে যদি কোনো ব্যক্তি কারো ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত করে, তাহলেই সে কলকাতা হাইকোর্টে যেতে পারবে, ঠিক আছে। সে কিন্তু কলকাতা হাইকোর্টের বাইরে যে আদার্স হাইকোর্টগুলো রয়েছে সেখানে কিন্তু সে যেতে পারবে না। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে টেরিটোরিয়াল জুরিসডিকশনের ব্যাপারটা সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষেত্রে পুরো হোল কান্ট্রি রয়েছে, আর হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার যে এরিয়া সেটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। আশা করি এখানটা আপনাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট আমি চলে যাব এইবার রিটগুলোর ক্ষেত্রে, এবং প্রত্যেকটা রিটের ক্ষেত্রে কিন্তু আপনাদের মিনিং থাকে পার্টিকুলার, সেই মিনিংটা আপনাদের জানতে হবে। তার সাথে সাথে সেই যে রিটটা রয়েছে সেই রিটটা কোন কারণে জারি করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, তো সেইগুলো সম্বন্ধে একটু জানতে হবে। তো ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে হেবেস কর্পাস। এটা বহুবার পরীক্ষায় এসেছে, বহু পরীক্ষায় এসেছে, আপনারা এটা ভালো করে একটু দেখে যাবেন। হেবেস কর্পাস মানে টু হ্যাভ দ্য বডি অফ, মানে কোনো ব্যক্তি যদি কারো ফান্ডামেন্টাল রাইটসকে যদি লঙ্ঘিত করে, তাহলে ওই ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছে এবং তার নামে কেস ফাইল করছে। এবার সুপ্রিম কোর্টের কাছে কি করতে হবে না, ওই যে ব্যক্তিটা লঙ্ঘিত করছে তার ফান্ডামেন্টাল রাইটস, ওই ব্যক্তিকে সরাসরি
সশরীরে কিন্তু কোর্টে যেতে হবে এবং সুপ্রিম কোর্ট কী করবে, তাকে সেখানে এক্সামাইন করবে এবং সেটা যদি লিগ্যাল হয় তাহলে তাকে ডিটেন করবে এবং সে যদি আপনাদের সে যদি ফাউন্ড ইললিগ্যাল হয় তাহলে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে দেখুন, অর্ডার ইস্যুড বাই দ্য কোর্ট টু এ পারসন হু হ্যাজ ডিটেনড অ্যানাদার পারসন টু প্রডিউস the body of the latter before it. The court then examine the cause and legality of the detention. It would set the detained person free if the detention is found to be illegal. অর্থাৎ আমার যদি কেউ ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত করে তাহলে আমি ওই ব্যক্তিকে কোর্টে নিয়ে যাব, কোর্ট সেখানে বিচার করবে, যদি তাকে মনে করে যে এই লোকটা নির্দোষ তাকে ছেড়ে দেওয়া হবে, যদি তাকে দোষী প্রমাণিত হয় তাহলে তাকে ডিটেন করবে বা আটক করবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের হেবাস কর্পাস রয়েছে। নেক্সট যেটা যাব সেটা হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস এখানে হচ্ছে এর মিনিং যেটা হচ্ছে উই কমান্ড। ঠিক আছে, এটা একটু বলে নেই। ইস্যুড বাই দ্য কোর্ট টু এ পাবলিক অফিসিয়াল আস্কিং হিম অর হার টু পারফর্ম হিজ অর হার অফিসিয়াল ডিউটিস দ্যাট হি অর সি হ্যাজ ফেলড অর রিফিউজ টু পারফর্ম। অর্থাৎ আপনি ধরুন কোনো সরকারি অফিসে গেলেন এবং সেই অফিসের কোনো ব্যক্তি যে চাকরি করছেন তিনি তার যে পার্টিকুলার যে কাজ রয়েছে সেই কাজটা করতে সে রিফিউজ করে দিল, অর্থাৎ সে বলল যে আমি এটা করব না, আমি এটা পারবো না, তাহলে কিন্তু আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারেন এবং এর জন্য সুপ্রিম কোর্ট তার এগেনস্টে ম্যান্ডামাস রিট ইস্যু করতে পারে। ঠিক আছে, ইস্যুড বাই কোর্ট টু এ পাবলিক অফিসিয়াল। ঠিক আছে, যে আস্কিং হিম অর হার টু পারফর্ম হিজ অর হার অফিসিয়াল ডিউটিস দ্যাট হি অর সি হ্যাজ ফেলড অর রিফিউজ টু পারফর্ম। এবার এই ম্যান্ডামাস কার কার ক্ষেত্রে ইস্যু করা যাবে না, সেটা হচ্ছে দ্য রিট অফ ম্যান্ডামাস ক্যান নট বি ইস্যুড। এখানে দুজনের ক্ষেত্রে মেনলি ইস্যু করা যাবে না, এটা মনে রাখবেন। আরও অনেকের ক্ষেত্রে থাকে। মেনলি 1 নম্বর, এগেনস্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর দ্য স্টেট গভর্নর্স, অর্থাৎ রাষ্ট্রপতি এবং রাজ্যে যে রাজ্যপাল তাদের ওপর কিন্তু এই রিটটা ইস্যু করা, ম্যান্ডামাসটা ইস্যু করা যাবে না। আরেকটা যেটা সেটা হচ্ছে চিফ জাস্টিস অফ হাইকোর্ট। ঠিক আছে, চিফ জাস্টিস অফ হাইকোর্টের ওপরে কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না বা ইস্যু করা যাবে না। ঠিক আছে, এবার আমরা 3 নম্বরে চলে যাই, প্রোহিবিশন। এই 3 নম্বর এবং 4 নম্বর অর্থাৎ প্রোহিবিশন এবং সার্টুরারি, এই দুটো কিন্তু এরা হচ্ছে জুডিশিয়াল রিট, অর্থাৎ একটা কোর্ট আর একটা কোর্টের ওপর কিন্তু এই রিট জারি করে। ঠিক আছে, ফার্স্টটা দেখে নেই। প্রোহিবিশন মানে হচ্ছে টু ফরবিড। ইট ইজ ইস্যুড বাই এ হায়ার কোর্ট টু এ লোয়ার কোর্ট টু প্রিভেন্ট দ্য ল্যাটার ফ্রম এক্সিডিং ইটস জুরিসডিকশন দ্যাট ইট ডাজন্ট পসেস। অর্থাৎ একটা যে কোনো হায়ার কোর্ট সে কি করবে, তার যে কোনো একটা লোয়ার কোর্ট তাকে এই রিটটা ইস্যু করবে। কি কারণে? যদি সেই লোয়ার কোর্টটা তার জুরিসডিকশনের বাইরে গিয়ে যদি কোনো কিছু প্রসিডিং করে তখন ওই হায়ার কোর্ট তার ফাইনাল অর্ডারের আগেই কিন্তু এই প্রোহিবিশন রিটটা জারি করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোহিবিশন। আর সার্টুরারি যেটা সেটা হলো, সার্টুরারি হচ্ছে এটাও সেম, এর মিনিং হচ্ছে টু বি সার্টিফাইড ইস্যুড বাই এ হায়ার কোর্ট টু এ লোয়ার কোর্ট টু কোয়াস মানে বাতিল দ্য অর্ডার পাসড বাই দ্য ল্যাটার ইন এ কেস ইট ইজ ইস্যুড অন দ্য গ্রাউন্ড অফ এক্সেস অফ জুরিসডিকশন। অর্থাৎ কোনো লোয়ার কোর্ট যদি তার জুরিসডিকশনের বাইরে গিয়ে কোনো অর্ডার পাস করে তাহলে হায়ার কোর্ট কিন্তু এই সার্টুরারি রিট জারি করে তার এই অর্ডারটাকে কিন্তু কোয়াস বা বাতিল করে দিতে পারে। ঠিক আছে, তাহলে এই সার্টুরারি এবং ওপরে আমাদের প্রোহিবিশন এর মধ্যে কি কি পার্থক্য রইল আর কি কি সামঞ্জস্য রইল, দুটোই আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে এগেনস্ট বলছে লাইক প্রোহিবিশন সার্টুরারি ক্যান বি ইস্যুড অনলি এগেনস্ট দ্য জুডিশিয়াল অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল অথরিটিস। এগুলো কিন্তু কোনোভাবেই কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি বা লেজিসলেটিভ বডিজ
বা প্রাইভেট ইন্ডিভিজুয়াল এদের উপর কিন্তু এগুলো কোনোভাবেই অ্যাপ্লাই হবে না। এটা শুধুমাত্র জুডিশিয়াল যে সমস্ত বডি রয়েছে, অথরিটি রয়েছে, তাদের উপরই কিন্তু এই রিটটা জারি হবে। আর এখানে যেটা পার্থক্য যেটা হলো, প্রহিবিশন কি হচ্ছে না, ফাইনাল অর্ডার যে লোয়ার কোর্টের যে ফাইনাল অর্ডার সেটা পাস করার আগেই কিন্তু এই প্রহিবিশন রিটটা জারি করা যেতে পারে টু স্টপিং দ্য ফার্দার প্রসিডিংস, ঠিক আছে, যাতে আর ফার্দার প্রসিডিং ওই কেসটা যেন না হয়। কিন্তু সেক্ষেত্রে এই সার্কুলারই হচ্ছে আপনাদের ফাইনাল অর্ডারের পরে জারি করা হয়, অর্থাৎ ফাইনাল অর্ডার একটা পাবলিশড হলো, একটা হায়ার কোর্ট সে এই সার্কুলারি রিট জারি করে এই লোয়ার কোর্টের যে আপনাদের অর্ডারটা সেটাকে বাতিল করে দিল, ঠিক আছে। আর লাস্ট যে আপনাদের রয়েছে যেটা, সেটা হচ্ছে কিউ ওয়ারেন্টো। কিউ ওয়ারেন্টো মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি, ঠিক আছে। এর মানে হচ্ছে ইট ইজ ইস্যুড বাই দ্য কোর্ট টু এনকোয়ার ইন্টু দ্য লিগ্যালিটি অফ ক্লেম অফ এ পারসন টু এ পাবলিক অফিস। এটা কখন জারি করা হয়? যখন কোনো পারসন কোনো পাবলিক অফিসের বিরুদ্ধে সে কোনো একটা অবিচার নিয়ে সে সুপ্রিম কোর্টের কাছে যায়, ঠিক আছে, কোনো একটা অ্যালিগেশন নিয়ে সে সুপ্রিম কোর্টে যাচ্ছে, তখন সুপ্রিম কোর্ট এই কিউ ওয়ারেন্টও জারি করবে শুধুমাত্র এই যে কেসটা সে করলো তার লিগ্যালিটিকে এনকোয়ার করার জন্য এই কিউ ওয়ারেন্টও সে জারি করবে, ঠিক আছে। কোনো পারসন সে যদি ক্লেম করে যে কোনো পাবলিক অফিস তার বিরুদ্ধে কোনো অফেন্স করেছে, তাহলে তার সেই যে ক্লেমটা তার লিগ্যালিটিকে ভেরিফাই করার জন্য বা এনকোয়ার করার জন্য সে কোর্ট কিন্তু এই কিউ ওয়ারেন্টও জারি করবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের টোটাল 5টা রিট এবং আমাদের আর্টিকেল 32 কনস্টিটিউশনাল রেমেডিজ এর মধ্যে আমাদের এই জিনিসগুলো পড়ে। অর্থাৎ আমাদের শুধুমাত্র আমি ফান্ডামেন্টাল রাইট কনস্টিটিউশনে রেখে দিলাম, কিন্তু সেটা যদি কোনোভাবে ভঙ্গ হয় বা লঙ্ঘিত হয় তাহলে আমরা কিভাবে সেটা সলিউশন করব, সেটা যদি না থাকে তাহলে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটসের কোনো ধরনের গুরুত্ব থাকে না। তো সেজন্যই আর্টিকেল 32 সেখানে আমাদের এই রেমেডিসকে রাখা হয়েছে। অর্থাৎ আমাদের ফান্ডামেন্টাল রাইটস যদি ভঙ্গ হয় কিভাবে আমরা সেটাকে তার সলিউশন করব, ঠিক আছে। তো সেইভাবে আমাদের এই ব্যাপার রয়েছে। অর্থাৎ আমরা সরাসরি সুপ্রিম কোর্টের যে কাছে যেতে পারি, আমরা হাইকোর্টের কাছে যেতে পারি, এবং যদি আমাদের সেখানে আমরা কোনোভাবে যদি ওই আমাদের পার্লামেন্ট সেই কিন্তু পাওয়ার দিতে পারে আদার্স কোর্টকে এই রিট জারি করার জন্য, এবং এই কোর্টগুলো কি করবে, তাদের এই সমস্ত যে রিট সেগুলো জারি করবে বিভিন্ন বিষয়ের ওপর, বিভিন্ন রকমের যে রিট রয়েছে সেগুলো জারি করে আমাদের যে প্রবলেমটা রয়েছে বা আমাদের যে ভঙ্গ হয়েছে ফান্ডামেন্টাল রাইট সেটাকে সে সলিউশন করতে পারবে। তো এই হচ্ছে টোটাল আমাদের প্রসেস। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। তো রিভিশন যদি আপনারা এভাবে চান, আমি সাধারণত এইভাবে ভিডিও আপনাদের করি না, আমি ইনফরমেশান আপনাদের প্রোভাইড করি চাকরির পরীক্ষার। তো এইভাবে যদি আমরা ছোটো ছোটো কোনো একটা টপিকের উপর আলোচনা করতে পারি তাহলে আপনাদেরও অনেকটা রিভাইজ হবে। আর আমি নিজের মতো করে যেভাবে আমি রিভাইজ করে থাকি পড়াশোনার ক্ষেত্রে, সেভাবে আপনারও কিন্তু সুবিধা হবে, আমারও সুবিধা হবে। তো সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।